নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকে হুমায়ুন কবিরের মুখ থেকে বের হল দিদি দিদি। কি ঘটেছে জানতে খবরে নজর রাখুন। এক চিন্ময় কারাগারে, লক্ষ্য চিন্ময় ঘরে ঘরে স্লোগানে কলকাতার রাস্তায় হুঙ্কার সনাতনীদের, পুলিশের সঙ্গে ধুন্ধুমার। আজমির শরীফে শিব মন্দির হওয়ার দাবিতে ক্ষুব্ধ ওয়াইসি বললেন, মোদি ও আরএসএসের শাসন দেশে আইনের শাসনকে দুর্বল করে দিচ্ছে। দুইটির বেশি সন্তান হলে সরকারি চাকরি পাওয়া যাবে না। সুপ্রিম কোর্টের বিরাট সিদ্ধান্তে তোলপাড় দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে ফোন, মুম্বাই পুলিশের জালে এক তরুণী। অপ্রিয় সত্যি কথা বলতে নেই, আরজিকর কাণ্ড টেনে বিধানসভায় বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। বেফাঁস মন্তব্যের জেরে বরাবরই চর্চায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বুধবার দলের তরফে তাঁকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় হুমায়ুনকে রীতিমতো ধমক দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ধমক দেন হুমায়ুন কবিরকে। প্রশ্ন করেন, যাবতীয় অভিযোগ নিয়ে শুধুমাত্র দলের অন্দরে কথা বলার নির্দেশ থাকা সত্ত্বেও সব জায়গায় এত কথা কেন? বলেন, তোমাকে এত কথা বলতে কে বলেছে? এরপরই তড়িঘড়ি শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, তোমার বিরুদ্ধে কি পদক্ষেপ হবে তা আমি দেখব। প্রসঙ্গত, এদিন বিধানসভায় সদ্য নির্বাচিত বিধায়কদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় কর্মসমিতির সদস্যদের সঙ্গেও বৈঠক করেন। এদিকে কমানো হয়েছে হুমায়ুন কবিরের বারবার বিতর্কিত মন্তব্যের জেরেই এই পদক্ষেপ বলে দাবি ওয়াকিবহল মহলের। সনাতন হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতনের ঘটনায় উত্তাল বাংলাদেশ। তার রেশ আছড়ে পড়েছে এপার বাংলাতেও। প্রতিবাদে গর্জে উঠেছে শহর কলকাতা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা প্রত্যাহার ও তাঁকে নিঃশর্তে মুক্তির দাবিতে পথে নামল হিন্দু সমাজ। এদিন শিয়ালদহে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে প্রতিবাদী মিছিল হয়। শিয়ালদহ থেকে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস পর্যন্ত মিছিলে অংশ নিলেন বহু সাধারণ মানুষ। হাতে ধরা পোস্টারে গর্জন, এক চিন্ময় কারাগারে, লক্ষ্য চিন্ময় ঘরে ঘরে। কোন পোস্টারে লেখা, হিন্দু হিন্দু ভাই ভাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। এই ইস্যুতে আবার কেউ কেউ বাংলাদেশি বস্ত্র বর্জনের ডাক দেওয়া হয়েছে। তবে হাই কমিশনের অফিসের সামনে পুলিশের বাধায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে ধুমধুমার বাঁধে পুলিশের। কলকাতা ইসকন কর্তৃপক্ষের তরফে এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তার কথায়, বাংলাদেশে ইসকন ভক্তরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের বেছে বেছে তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনা ও পুলিশ। পরিস্থিতি খুব খারাপ। চিন্ময় প্রভুর পর সেখানে গ্রেপ্তার করা হয়েছে আরও এক সন্ন্যাসী স্বরূপ দাসকে। তাতে যেন আগুনে ঘি পড়েছে। বুধবার রাজস্থানের একটি নিম্ন আদালত আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির দরগাকে হিন্দু মন্দির হিসাবে ঘোষণা করার আবেদনের অনুমতি দিয়েছে। আদালত সমস্ত পক্ষকে নোটিশ জারি করেছে এবং শুনানির জন্য 20 ডিসেম্বর 2024 নির্ধারণ করেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাউদ্দিন ওয়াইসি। তিনি মোদী সরকারের সমালোচনা করেছেন। আজমের শরীফ দরগার ভিতরে শিব মন্দিরের দাবি করা একটি মামলা প্রসঙ্গে এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি বলেন, এই দরগাহটি গত 800 বছর ধরে রয়েছে। নেহরু থেকে এখন পর্যন্ত সমস্ত প্রধানমন্ত্রী দরগায় চাদর পাঠাতেন। প্রধানমন্ত্রী মোদিও চাদর পাঠান। বিজেপি আরএসএস কেন মসজিদ ও দরগাহ নিয়ে এই ঘৃণা ছড়াচ্ছে? নিম্ন আদালত কেন উপাসনাস্থল আইনের শুনানি করছে না? আইনের শাসন কোথায়? গণতন্ত্র কোথায়? এটা দেশের স্বার্থে নয়। মোদি ও আরএসএসের শাসন দেশে আইনের শাসনকে দুর্বল করে দিচ্ছে। দিল্লি ভিত্তিক হিন্দু সেনার জাতীয় সভাপতি বাদী বিষ্ণুগুপ্ত বিভিন্ন প্রমাণের ভিত্তিতে দাবি করেছিলেন যে আজমের দরগায় একটি সংকট মোচন মহাদেব মন্দির ছিল। মামলাটি গ্রহণ করে আদালত দরগাহ কমিটি, সংখ্যালঘু বিষয়ক এবং ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগকে নোটিশ জারি করার নির্দেশ দেয়। আদালত শুনানির জন্য 20 ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি চাকরির নিয়ম ভিন্ন ভিন্ন। রাজস্থানে একটি বিশেষ নিয়ম রয়েছে, যেখানে 2টি বা তার বেশি সন্তান থাকলে তাকে সরকারি চাকরির জন্য যোগ্য ধরা হবে না। এই নিয়ম কিছু বছর আগে চালু করা হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল পরিবার পরিকল্পনাকে উৎসাহিত করা। এই নিয়মকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল, যা আদালত খারিজ করেছে। সুপ্রিম কোর্ট রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্তকে ন্যায্য হিসেবে ঘোষণা করে বলেছে যে এই নিয়ম রাজ্যের অধিকারভুক্ত এবং একে অসাংবিধানিক বলা যাবে না।
আদালতের মতে এই নিয়মটি কার্যকর করার পিছনে সরকারের উদ্দেশ্য সঠিক, যা পরিবার পরিকল্পনাকে উৎসাহিত করবে এবং এটি সংবিধানের রীতি অনুসারে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার যে রাজ্য সরকার তাদের নীতি এবং নিয়ম প্রণয়নের জন্য স্বাধীন। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে এমন প্রার্থীদের উপর। পরিবার পরিকল্পনা অনুযায়ী প্রণীত এই নিয়মের মাধ্যমে রাজ্য সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং দায়িত্বশীল পরিবার নির্মাণকে উৎসাহিত করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি। বৃহস্পতিবার সকালে মুম্বাই পুলিশের কাছে আসে এই হুমকি ফোনটি। সেখানে এক মহিলা বলেন, মোদীকে খুন করার পরিকল্পনা করেছি। এই ফোন পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ। তাতেই গ্রেপ্তার হলেন 34 বছরের তরুণী। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি, তবে অভিযুক্তের বিরুদ্ধে আম্বলি থানায় দায়ের করা হয়েছে এফআইআর। এদিনের ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে অভিযুক্ত মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন। তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। শুধু তাই নয়, ওই মহিলার গতিবিধির ওপর নজর রাখতে ফোন ট্র্যাক করা হচ্ছে। তবে কি কারণে ফোন করে দেশের প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিলেন ওই মহিলা, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পুরো ঘটনাটি নিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অপ্রিয় সত্যি কথা বলতে নেই। যেহেতু আরজি কর কেসটা বিচারাধীন, তাই আমি এ নিয়ে কিছু বলছি না। অনেকেই স্বাস্থ্য সাথীর টাকা নিয়ে চিকিৎসা করান, কিন্তু স্বাস্থ্য সাথীর টাকার যারা অপব্যবহার করছে তাদের শাস্তি হবে। চোরের মায়ের বড় গলা। আমি আরো ভালোভাবে তদন্ত করছি। এটা জনগণের টাকা। আমরা ভালো করে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেব। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলাকালীন চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ডের টাকা বেআইনিভাবে আত্মসাৎ করার অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যদিও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনও এ বিষয়ে সরকারিভাবে কিছু প্রকাশ্যে আনা হয়নি, তবে মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্যের পর বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। বঙ্গে শীতের আমেজে হঠাৎ ছন্দপতন। কলকাতা সহ একাধিক জেলায় বাড়ল তাপমাত্রা। শীতের ঝোড়ো ইনিংসের পথে নতুন বাধা হতে চলেছে ঘূর্ণিঝড় ফেঞ্জল। এমনই ইঙ্গিত হাওয়া অফিসের পূর্বাভাসে। জানা যাচ্ছে, খুব কম শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে এই ফেঞ্জল। শনিবার নাগাদ তা স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। তার প্রভাবে সামান্য বৃষ্টি হবে কোথাও কোথাও, তা উত্তরে হাওয়া প্রবেশের পথে বাধা। এদিকে বৃহস্পতিবার তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলায়। কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। মনোরম আবহাওয়া। নভেম্বরের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা। সামান্য বেড়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী শনিবার পর্যন্ত ক্রমশ তাপমাত্রা বাড়তে পারে। আগামী 3 দিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা কমতে পারে নভেম্বরের শেষে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 51 থেকে 95%। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।